সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধারা। আমরা আজ কথা বলবো একটি প্রশ্ন রেখে যে নির্বাচন নিয়ে স্বস্তি কতটুকু, এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা নিঃসন্দেহে যাদেরকে ডেকে নিয়েছি আমাদের স্টুডিওতে শুরুতেই আপনাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন এবং সর্বডানে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। দর্শক, আমি ফেরদৌসী আহমেদ রয়েছি আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে, এবং আপনাদেরকে আরও জানিয়ে দিতে চাই আমাদের এই আলোচনা অনুষ্ঠান আপনারা ফেসবুকে যুক্ত হয়েও দেখে নিতে পারবেন। facebook.com/channel9bd.tv-তে দেখতে পাবেন, ইউটিউবেও youtube.com/channel9bd-তে। আমি ABM মোশাররফ হোসেন আপনাকে শুরুতে প্রশ্নটা রাখতে চাই, যে প্রশ্ন আজকে আমাদের যদি বলি শিরোনাম ট্যাগলাইন যেভাবে বলি না কেন, নির্বাচন ঘিরে স্বস্তি কতটুকু? অনেক স্বস্তি মিলল কি ফেব্রুয়ারিতে, যেহেতু সময় একটা পাওয়া গেল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক মুশফিক সহ চ্যানেল 9 যারা আমাদেরকে দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। না, আসলে পুরোপুরি স্বস্তি কিন্তু কাটেনি, কারণ আপনি ইতিমধ্যে বাংলাদেশের মানুষ সবাই অবগত যে ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথম সপ্তাহে একটা নির্বাচনের সম্ভাব্য 6 জন যে ঘোষণা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন ঘোষণা করেছেন। সেখানে আমাদের পক্ষ থেকে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন যে জোট আছে, বেশি অধিকাংশ দলই তারা বলেছে ওই সময়টা আসলে বাংলাদেশের নির্বাচনের জন্য উপযুক্ত না। যদি প্রশ্ন করেন কেন উপযুক্ত না, আমরা আমাদের দলের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট ভাষায় বলেছি। কারণ আপনার 16 কি 17 ফেব্রুয়ারি রমজান শুরু হবে, রমজানের পরপরই কিন্তু SSC পরীক্ষা শুরু হবে, SSC পরীক্ষার পরে কিন্তু HSC পরীক্ষা শুরু হবে। তারপর আরেকটা জিনিস আপনি দেখেন, আমাদের এই বাংলাদেশের মতো দেশের পরিবেশগত যে অবস্থা, এপ্রিল মাসটা কিন্তু অনেকটা এটা খুব গরম মাস থাকে, ঝড় বৃষ্টি বাদল নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ এই সময় থাকে। তো সামগ্রিকভাবে এই এপ্রিল মাসটা কখনই বাংলাদেশের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, কখনো কিন্তু এই সময় নির্বাচনটা অনুষ্ঠিত হয়নি কখনোই। সুতরাং যার জন্য আমরা বলেছিলাম যে এই নির্বাচনটা যদি এগিয়ে নিয়ে আসা হয়, বিশেষ করে বাংলাদেশের নির্বাচনের সবচেয়ে ভালো মৌসুম বলেন বা ভালো সময় বলেন সেটা হলো ডিসেম্বর, বিশেষ করে ডিসেম্বরটা খুব চমৎকার, কারণ বাংলাদেশের অধিকাংশ নির্বাচনটাই ডিসেম্বরে হয়েছে। তারপরও আমরা বলেছি আলাপ আলোচনার মাধ্যমে এটা হয়তো আগানো পিছানো যেতে পারে। সেই ক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছে, বিএনপির আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচনে এগিয়ে আসার জন্য যে প্রস্তাবটা দিয়েছে, উনি বলেছে প্রয়োজনীয় সংস্কার এবং বিচার কাজ যদি আমরা শেষ করতে পারি তাহলে হয়তো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হতে পারে। এইটা একটা আশার ব্যাপার। আমরা মনে করি রাজনৈতিক অঙ্গনে যে একটা গুমট ভাব ছিল, একটা মেঘাচ্ছন্ন আকাশ ছিল, সেটা অনেকটা পরিষ্কার হতে শুরু করেছে। কিন্তু এখন এটা দেখতে হবে যে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের যে অ্যাক্টিভিটি, যে কার্যক্রম, সেইটা কতটুকু গতি পায়, অথবা তারা ডিসেম্বর বা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য কতটুকু তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে, এটা হলো বড় ব্যাপার। তাহলে সংখ্যা এখনো কাটে নাই যে ফেব্রুয়ারি যে সময়টা পাওয়া গেল সেটা তো এখনো কাটে নাই, তবে আমরা আশা করি যে কেটে যাবে। কারণটা আপনাকে এই সরকার প্রায় 10 মাস অতিবাহিত করেছে, কিন্তু আপনি দেখেন সংস্কারের গতিটা কিন্তু খুব একটা গতিশীল না। তারপর আপনি দেখবেন যেই কাজগুলি এই সরকারের দরকার, যে বিচার, সেটা কিন্তু খুব একটা, আমরা একটা মাত্র ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আরেকটা হচ্ছে। তো সুতরাং এখানে সরকার ইচ্ছা করলে আরো 2, 4, 5, 10টা ট্রাইব্যুনাল গঠন করতে পারতেন, আরো প্রসিকিউটর নিয়োগ করতে পারতেন, করে এই বিচার ব্যবস্থাটাকে আরো দ্রুত তার সাথে শেষ করতে পারতেন। কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিছুটা এই সরকারের ধীরগতি আমরা লক্ষ্য করি। তা সামগ্রিকভাবে সরকার কতটুকু অ্যাক্ট করে এবং কতটুকু তার গতি বাড়ায়, এটার উপর আগামী দিন নির্ভর করবে যে আসলে এই অনিশ্চয়তা কেটে যাচ্ছে কি যাচ্ছে না। তবে আমরা আশা করি যে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে যে ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। তাহলে স্বস্তিও আছে, সাথে শঙ্কাও আছে। আমি আসতে চাই মুশফিক উস সালেহীন, আপনার কাছে। বলা হয় এনসিপির কথা, বিশেষ করে বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে কয়টা দলের কথা বলা হয় যে তারা এই ফেব্রুয়ারি নির্বাচনের যে ঘোষণাটা এসছে সেটা খুব বেশি খুশি না, বিরোধিতা করছে, নানান শব্দ প্রয়োগে আসলে বর্ণনাটা করা হয়। সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, সেই নির্বাচন ঘিরে আপনাদের অস্বস্তি কতটুকু? দেখুন, আমাদের ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো অস্বস্তি নেই।
ইনফ্যাক্ট যদি ডিসেম্বরেও নির্বাচন হয় সেটা নিয়েও আমাদের অস্বস্তি নেই। এই যেই কথাটি বলা হচ্ছে যে ফেব্রুয়ারির যে ঘোষণাটি এসেছে, এটার প্রক্রিয়াটা নিয়ে আমাদের প্রশ্ন আছে। প্রক্রিয়াটি নিয়ে প্রশ্ন আছে তার কারণ হচ্ছে, যখন মাননীয় প্রধান উপদেষ্টা ঈদের আগের দিন তিনি ঘোষণায় বললেন যে এপ্রিলের প্রথম অর্ধে নির্বাচনটা হবে, তিনি তো নিশ্চয়ই তার নিজের মাথায় একটা চিন্তা রয়েছে যে সংস্কার এবং বিচারের যে কার্যক্রমগুলো সেটা সম্পন্ন করতে একটা নির্দিষ্ট সময় লাগবে, তারপরে যে তিনি নির্বাচনটি করবেন বা নির্বাচনের পরিবেশ আনার জন্য, লেভেল প্লেইং ফিল্ড করার জন্য সরকারের যা যা উদ্যোগ নেওয়া প্রয়োজন সেগুলোর জন্য হয়তো একটা পর্যাপ্ত সময় তিনি নিয়েছিলেন। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই সময়টা তিনি এখন এগিয়ে আনার যে কথাটা বলছেন, এটা আসলে কেন বললেন এবং এটা কি আসলে সকল পক্ষের সাথে আলোচনার মাধ্যমে বললেন কিনা? এপ্রিলের যে নির্বাচনের কথাটা বলা হয়েছে, এখানে বিএনপি এবং বিএনপি সমমনার কিছু দল এটা সমালোচনা করেছে, তারা ডিসেম্বরের নির্বাচনের দাবি করেছিল, কিন্তু আমরা দেখেছি আবার অনেকগুলো দল এই ঘোষণাকে স্বাগতও জানিয়েছিল। তাহলে আমাদের কথাটা হচ্ছে যে নির্বাচন যদি আপনার ফেব্রুয়ারিতেই করতে হয়, তাহলে সেটি দেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে অতীতে যেভাবে প্রধান উপদেষ্টা আলোচনা করেছেন সেইভাবে আলোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হলে সেটা ভালো হতো। এখন যেই প্রক্রিয়াটা এটা করা হলো সেটা হলো, আমরা দেখলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা একটা সফরে গেলেন, সেই সফরে যে তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে তার বৈঠক হলো, সেই বৈঠকের পরে দেখলাম একটা যৌথ বিবৃতি আসলো। এখন প্রশ্ন হচ্ছে যে একটা সরকার কি একটা রাজনৈতিক দলের সাথে যৌথ বিবৃতি দিতে পারে কিনা, সেটা কি আসলে সরকারের মর্যাদার সাথে যায় কিনা? অর্থাৎ ধরুন বাংলাদেশ সরকার অন্য আরেকটা সরকার, ভারত সরকার বা মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য, এই সরকারের সাথে একটা যৌথ বিবৃতি দিতে পারে, বা ধরুন দুটো রাজনৈতিক দল একসাথে একটা যৌথ বিবৃতি দিতে পারে, কিন্তু একটা রাজনৈতিক দল আর একটা সরকার এরা একটা যৌথ বিবৃতি দেওয়া হলো এবং এখানে কিন্তু একটা বিশাল সংখ্যক বা অন্য সকল রাজনৈতিক দলকে বাইরে রেখে করা হলো। সো এখানে একটা প্রশ্নবিদ্ধ হয়েছে প্রক্রিয়াটা, কিন্তু সময়টা নিয়ে আমাদের আপত্তি নেই, কেননা আমাদের নির্বাচন নিয়ে কখনোই কোনো ধরনের সমস্যা ছিল না বা শঙ্কাও ছিল না। আমাদের মূল ফোকাসটা হচ্ছে পর্যাপ্ত সংস্কার এবং বিচারের পর্যাপ্ত অগ্রগতির জায়গাতে। আমরা কি চাই বা বাংলাদেশের মানুষ কি চেয়েছে, সেটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ যাবে এবং নির্বাচনের পরেও যে সরকারটা চলবে বা বাংলাদেশের রাষ্ট্র যেভাবে চলবে সেখানে গণতান্ত্রিক মূল্যবোধটা চর্চিত হবে। এবং সেটার জন্য আমরা বলেছি যে কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার করা প্রয়োজন, কিছু সাংবিধানিক সংস্কার করা প্রয়োজন। সো সেই সংস্কারগুলো যদি ডিসেম্বরের মধ্যে সব করে ফেলা সম্ভব হয় এবং সেই সংস্কারগুলো বাস্তবায়ন করার প্রক্রিয়াটা চূড়ান্ত হয়ে যায়, তাহলে আসলে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হলো নাকি এপ্রিলে হলো তা নিয়ে আমাদের আসলে কোনো দ্বিমত নেই। সময় নিয়ে আপনাদের কোনো অস্বস্তি নেই, কিন্তু প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন যে পর্যাপ্ত সংস্কার এবং পর্যাপ্ত বিচার, এই বিষয়টি এনশিওর হবে কিনা, কেননা আমাদের এখন আশঙ্কাটি যেটি হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি, আমাদের কাছে মনে হচ্ছে আমাদের পুরনো রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আমরা বলবো এটা একটা জেনারেশনাল বিষয়ও, যে আমাদের প্রবীণ রাজনীতিবিদরা হয়তো তরুণ সমাজের যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা এটা প্রপারলি উপলব্ধি করতে পারছেন না, এবং এর ফলে ওনারা শুধুমাত্র মনে করছেন রেজিম চেঞ্জ, মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট চলে গেছে, শেখ হাসিনার পতন হয়েছে বা পালিয়েছে, এরপরে নতুন আরেকটা সরকার আসলেই আসলে পরিবর্তনটা হয়ে যাবে। কিন্তু আমাদের 90-এর থেকে আমাদের অভিজ্ঞতাটা কি বলে যে আমাদের এই সময়গুলোর বিভিন্ন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, নির্বাচন নিয়ে কম বেশি প্রশ্ন ছিল, কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলো রাষ্ট্র পরিচালনা গণতান্ত্রিক উপায়ে করেনি। জি, সেক্ষেত্রে দৃষ্টিভঙ্গি নিয়ে নিঃসন্দেহে আপনাকে আবারও শুনবো, কিন্তু তাহলে এটুকু একটু স্পষ্ট হতে চাই, এই ঘোষণা যদি লন্ডন থেকে না এসে বাংলাদেশে হতো তাহলে কি স্বস্তি মিলত? এই ঘোষণা যদি লন্ডন থেকে না এসে বাংলাদেশে ফিরে সকল অন্যান্য পক্ষের সাথে আলোচনা করে, এবং আমরা যেটি বলেছিলাম সেটি হচ্ছে বিচার এবং সংস্কারের একটা রোডম্যাপ প্রকাশ করে, জুলাই সনদ এবং জুলাই প্রোক্লেমেশন যেটি কথা বলেছি সেগুলো যদি প্রকাশ করে করা হতো তাহলে ভালো হতো। এখন আশঙ্কাটা যেটা হচ্ছে, এখন সবাই নির্বাচনমুখী হয়ে যাবে, নির্বাচনে কে কোন আসনে দাঁড়াবে, নির্বাচনে কার কি ইশতেহার থাকবে, নির্বাচনের এই প্রতিদ্বন্দ্বিতার বিভিন্ন যেই ক্ষেত্রগুলো সেগুলো থেকে ফোকাস চলে যাবে, কিন্তু সংস্কারটা হয়তো হবে না, এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে। আমি যদি বুঝতে ভুল না করে থাকি, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেক্ষেত্রে উপেক্ষিত হবে, নির্বাচন কেন্দ্রিক হয়ে পড়বে সবাই। আমি এবিএম মোশাররফ হোসেন আপনার কাছে আসতে চাই। স্বস্তির জায়গাটা আপনি বলেছেন যে সেই সাথে স্বস্তি, শঙ্কা মিশ্রিত একটা স্বস্তি রয়ে গেল। যদি সেই সংস্কারের জায়গাটা আসি, জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের সাথে একদম আবারও দ্বিতীয় পর্যায়ের যে বৈঠক সেগুলো চলছে, এবং সেখানে সব বিষয়ে তার একমতে পৌঁছাতে সক্ষম হবে না রাজনৈতিক দলগুলো, সেটা আপনারাই বলে থাকেন যে ওটাই গণতন্ত্রের সৌন্দর্য। কোন কোন বিষয়ে
একমতে পৌঁছাতে পারলেই আসলে যদি বলা যেতে পারে জুলাই সনদ কার্যকর বা এই ঘোষণাপত্র নানান কিছুতে একটা জায়গায় আসতে পারবে, সেগুলো কি হতে পারে সেটা না, এখানে কিন্তু এখানে দুইটা জিনিস, সংস্কার একটা জিনিস, জি, আর জুলাই সনদ কিন্তু আলাদা জিনিস, নিঃসন্দেহে আলাদা জিনিস। আমি আগে সনদটাই শুনতে চাচ্ছি। না, সনদটা বলতে আমরা এইটুকু বুঝি যে এই বিশেষ করে এই যে ৩৬ দিনের আন্দোলন এবং ইউনূস সরকারের এই ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব, এই ক্ষেত্রে যাতে আইনগতভাবে কোনো প্রশ্ন কখনো উত্থাপিত না হতে পারে, অথবা এটা নিয়ে কখনো সাংবিধানিকভাবে কোনো জটিলতা তৈরি না হতে পারে, যার জন্য সকল রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্যমতের ভিত্তিতে এটাকে স্বীকৃতি দেওয়া, জি, এটা কিন্তু একটা বিষয় জুলাই সনদটা। আর সংস্কার কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। সংস্কারের সাথে জুলাই সনদের খুব একটা যোগাযোগ আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না, কারণ এটা হলো অনেকটা একটা নিরাপত্তার বিষয়। আমরা জুলাই সনদটা, আমি জুলাই সনদটাই আগে শুনতে যাচ্ছি, সেই জায়গায় সবাই আসলে কোন না, এটা নিয়ে তো কারো কোনো আপত্তি নাই। জুলাই সনদ নিয়ে তো আমি আমার কাছে যেটা এখানে মুশফিক হয়তো বলবে পরে, জুলাই সনদ নিয়ে এখন তো আপত্তি নাই, কিন্তু দেখা হচ্ছে যে আমাদের সামগ্রিক সংস্কারের জন্য যে জিনিসগুলি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, তার বাইরে অতিরিক্ত এমন কিছু বিষয় এখানে উপস্থাপন করা হয়েছে যেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরাট একটা মতপার্থক্য আছে। আপনাদের আপত্তি নেই, গুরুত্ব কতটুকু আছে? না, গুরুত্ব অবশ্যই আছে। যেমন আমি আপনাকে বলি, আমার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা নিয়ে কোনো সংকট আছে? নিঃসন্দেহে নেই, কিন্তু এনসিপির সংকট আছে। তারা বলছে এটা গণপ্রজাতান্ত্রিক এরকম কিছু একটা না, এটা সংস্কার কমিশনের প্রস্তাব ছিল, এনসিপি এটাতে একমত হয়নি। এটা সংস্কারের কোনো প্রতিবন্ধকতা তৈরি হইতে পারে না। তারা বলছে, এনসিপি বলছে জাতীয় মূলনীতি চেঞ্জ করে দিতে হবে, 4টি যে মূলনীতি আছে চেঞ্জ করে দিতে হবে। এটা সামগ্রিক সংস্কারের সাথে তো এটার খুব মিল আছে বলে আমাদের কাছে মনে হয়। তারা বলছে সেকেন্ড রিপাবলিক করতে হবে। এটা কি এই মুহূর্তে রাজনৈতিক দল বা বাংলাদেশের মানুষ প্রয়োজন? আপনার কি আইন শৃঙ্খলা উন্নতি বেশি দরকার, না আমার সেকেন্ড রিপাবলিক করা বেশি দরকার? আমার কি কর্মসংস্থান দরকার, না আমার অর্থনীতির চাকাটাকে সচল করা দরকার? আজকের রিপোর্ট আপনাকে আমি বলি, আজকের সর্বশেষ, যে এই ইউনূস সরকার আসার পর, এই 24 সালের পর প্রায় 65টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। কারণ কি কারণে? আমার ব্যাংক ঋণ দিতে পারছে না, বায়াররা আস্থা পাচ্ছে না, আমার যারা এখানে ইনভেস্ট করবে তারা এই ইন্টারিম গভর্নমেন্টের প্রতি তাদের আস্থা নাই, নানা কারণে আমার কিন্তু বিনিয়োগ চলছে। তাদের বিনিয়োগ যদি আমার কমে যায়, আমার গার্মেন্টস বন্ধ হয়ে যায়, কর্মসংস্থান বন্ধ হয়ে যায়, তাইলে আমার কিন্তু সামগ্রিক অর্থনীতির উপর একটা বিরাট প্রভাব পড়বে। তো এখন আপনি কি অর্থনীতির চাকাটাকে সচল করবেন, আইন শৃঙ্খলাকে সচল করবেন, আগে মানুষের যে ভোটাধিকার হারিয়ে গেছে সেটাকে আপনি ফিরিয়ে আনবেন, না আপনি আমার মৌলিক রাষ্ট্রের মূল 4 নীতিকে আপনি ঠিক করবেন, বা আপনি বলবেন আমি নতুন সংবিধান রচনা করতে চাই, সেইটা ঠিক হতে? আমি এক্সাম্পল উদাহরণ দিয়ে দিতে পারি। এই ধরনের যে কোনো দেশে যখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট তৈরি হয়েছে, আমি 26টা দেশের নাম সহ আপনাকে আমি বলতে পারি, যে 26টা দেশে এই ধরেন আপনার শ্রীলঙ্কা বলেন, আপনার এই যে ইউক্রেন বলেন, দক্ষিণ আফ্রিকা বলেন, এইভাবে বলেন, অনলি 2টা দেশের সংবিধানের কিছু পরিবর্তন হয়েছে, বাকিগুলি সংবিধান সংশোধন হয়েছে। সুতরাং এইটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার না, কিন্তু আমার মনে হয় এনসিপি এই কিছু অবাঞ্ছিত শর্ত জুড়ে সামগ্রিক সংস্কার ব্যবস্থাটাকে আজকে। আর আরেকটু ব্যাপার আপনি যেটা বললেন, যে আরেকটু ব্যাপার যে কথাটা আপনি বললেন নির্বাচন নিয়ে সংখ্যা, আমি নির্বাচন নিয়ে সংখ্যা দেখি না। নির্বাচন নিয়ে সংখ্যা শুধু 2টি দলের আছে, একটা হলো এনসিপি, আরেকটা হলো জামাত ইসলামী। কেন এটা? তাও খুব যৌক্তিক কারণ আছে। এনসিপি এখন পর্যন্ত তাদের রেজিস্ট্রেশন নাই, তারা একটা রাজনৈতিক দল হিসেবে এখন কিন্তু পরিণত হতে পারেনি, তারা শুধু ঘোষণা করেছে। আমি বলছি এখনো নাই, সুতরাং তাদের একটা প্রস্তুতি দরকার, সময় দরকার। তারা এখনো কোন আইডিওলজি নিয়ে তারা রাজনীতি করবে, মানে তাদের দর্শনটা কি, জনগণের কাছে কি নিয়ে তারা যাবে, এখনো আননোন, আমরা জানি না। তারাও জানে কিনা আমাদের সন্দেহ আছে, এখনো তারা কিন্তু বলতে পারে না। যেমন আমরা কি বলি, আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করি, আমরা বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করি। আপনার তো রাজনীতিতে একটা দর্শন লাগবে, কিন্তু সেইটা কিন্তু এখনো তারা ঠিক করতে পারেনি। তারপর এখনো পর্যন্ত একটা দেওয়ান, তাদের যদি রেজিস্ট্রেশন পেতে হয় অ্যাকর্ডিং টু দ্য ল অফ ইলেকশন কমিশন, আপনাকে 33% জেলায় উপজেলায় আপনাকে কমিটি থাকতে হবে, সেটা এখনো কিন্তু তারা কমিটির প্রক্রিয়া শুরুই করেনি। সুতরাং সামগ্রিক রেজিস্ট্রেশন পেতে কিন্তু তাদের সামনে বেশ কিছু সংকট রয়ে গেছে। এই সকল কারণে হয়তো তারা মনে করে যদি আমরা যদি একটু সময় নিতে পারি, তাহলে এটা আমাদের দলটাকে সুসংগঠিত করতে, অর্গানাইজ করতে আমাদের একটু সুবিধা হবে। যার কারণে তারা বলছে নির্বাচনটা পিছিয়ে দিতে, অন্য কোনো কারণ, যার সাথে জনগণ, ভোট, গণতন্ত্রের সাথে কোনো সম্পর্ক নেই। বিরতি শেষ করে এসে আপনাদের নিঃসন্দেহে দুজনকে আবারও শুনবো। সম্মানিত দর্শক যারা রয়েছেন, আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার বাই স্বপ্নধারা, বাকি আলোচনা নিয়ে ফিরবো শীঘ্রই, সাথে থাকবেন।
আবারও ফিরে এলাম আপনার মতের আজকের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধারা। আজ আমরা কথা বলছি নির্বাচন ঘিরে স্বস্তি কতটুকু, এই প্রশ্নটা নিয়েই আমরা শুরু করেছিলাম। ধাপে ধাপে জানবার চেষ্টা করব। আমি মুশফিকুস সালেকিন আপনার কাছে আসতে চাই। দেশের মাটিতে আলোচনা সবাইকে নিয়ে হলে সেটা আপনাদের জন্য অনেক বেশি স্বস্তির হতো বা সেটা আপনাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হতো। বৈঠক নিয়ে এক ধরনের স্বস্তি আপনাদের মধ্যে রয়েছে, তেমনভাবেই বলা হয়েছে এনসিপির পক্ষ থেকে যে বৈঠকে আসলে কি কি আলোচনা হলো, সেটা কেন জনগণকে জানতে দেওয়া হচ্ছে না, বা আপনারাও এটা নিয়ে আসলে জানবার চেষ্টা করছেন। সেই জায়গায় অনেক বেশি অস্বস্তি কি বৈঠক নিয়ে? দেখুন, প্রথমত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সরকারের একটা যোগাযোগ থাকবে, কমিউনিকেশন চ্যানেল থাকবে, এটা স্বাভাবিক এবং এটা থাকাই উচিত। এটা থাকলেই পারস্পরিক বিভিন্ন ধরুন সংশয় বা অস্বস্তি বা অবিশ্বাস সেগুলো দূর করা যায়। সো সেই জন্য এটাকে আমরা ওয়েলকাম করি এবং আমরা মনে করি যে এই জিনিসটা, দেখুন একটা জিনিস একটু চিন্তা করুন যে যেই নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ বিএনপি দাবি করেছে, সেই নিরাপত্তা উপদেষ্টাই এই বৈঠকটার আয়োজন করলেন, সেই নিরাপত্তা উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানালেন, তিনি যৌথ বিবৃতি পড়লেন এমন ব্যক্তির পাশে বসে যিনি তার পদত্যাগ চেয়েছেন। তার মানে আমরা পুরো বিষয়টা জুড়েই দেখি যে আসলে এই যে মানে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করা হয়েছিল, এখন কিন্তু আর নিরাপত্তা উপদেষ্টাকে নিয়ে কোনো কথা বলা হচ্ছে না। তার মানে আমরা কি বুঝি, সেটি হচ্ছে যে বৈঠকের আগে দেশের রাজনীতিতে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছিল, এটা আসলে ফর নাথিং। এটা হয়তো এটা একটা রাজনৈতিকভাবে সরকারকে একটা কোণঠাসা করার বা কোণঠাসা করে হয়তো এরকম বৈঠক একটা আয়োজনের উদ্দেশ্য ছিল কিনা আমরা জানি না। কিন্তু যেটি আমাদের প্রশ্ন সেটি হচ্ছে যে এই আলোচনাটা কি হয়েছে, কেন জানা প্রয়োজন। দেখুন, আমরা 2008-এর ইলেকশনে কি দেখেছি বা আমরা বাংলাদেশের বাস্তবতায় কি দেখি, যে আমাদের প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যারা নির্বাচন পরিচালনা করেন, তারা সবসময় ভাবেন যে যেই সরকার ক্ষমতায় আছে তারা কাদের প্রতি অনুকূল বা ভবিষ্যতে কারা ক্ষমতায় আসতে যাচ্ছেন বলে তারা ধারণা করেন এবং তারা সেই প্রার্থীদের পক্ষে কার্যক্রম শুরু করে দেন, এরকম একটা বার্তা পাওয়া যায়। এখন যখন আমাদের সরকার একটি রাজনৈতিক দল, যত বড় রাজনৈতিক দলই হোক না কেন, তাদেরকে এভাবেই আপনারা মিলিয়েছেন কিনা? হ্যাঁ, আমি শেষ করছি। সেটি হচ্ছে যে এইভাবে যখন প্রাধান্যটা দেয় তখন এক ধরনের বার্তা যায়, এক ধরনের মেসেজ যায় যে বর্তমানে আসলে বলা যায় অনেকটা বিএনপি মোটামুটি ডমিনেন্ট পজিশনে, এবং এই ডমিনেন্ট পজিশনটা অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে তাদেরকে এক ধরনের প্রতিকূল পরিস্থিতিতে ফেলতে পারে। যেই জিনিসটা আসলে সরকারের দায়িত্ব এটা এনশিওর করা, হয়তো বিএনপি মনে করতেই পারে কৌশলে যদি তারা এই ডমিনেন্ট পজিশনে যায় তাদের নির্বাচনী রাজনীতিতে সুবিধা হবে, কিন্তু সরকারের দায়িত্ব ছিল এই জিনিসটা না হতে দেওয়া। তবে এই জায়গায় আমার মানে সহ আলোচক মোশাররফ ভাইয়ের আমি কয়েকটা বিষয় একটু বলি। যে ধরুন বলা হচ্ছে যে এনসিপি নাকি নির্বাচন পেছাতে চায়। এনসিপি নির্বাচন পেছাতে চায় না, মানে ধরুন ফেব্রুয়ারির প্রথম হাফে ইলেকশন আর এপ্রিলের প্রথম হাফে ইলেকশনের মাঝখানে 2 মাস পার্থক্য। এই 2 মাসে আমাদের আদর্শিক পরিণতি এমন কোনো জায়গায় পৌঁছে যাবে না, আমাদের সাংগঠনিক বিস্তার এমন কোনো জায়গায় চলে যাবে না যে আমরা ওই 2 মাস পিছিয়ে দিয়ে খুব রাজনীতিতে এগিয়ে যাব। আমাদের ফোকাসটা এই জন্য আমরা আবারও বারবার বলছি, ফেব্রুয়ারিতে না, ডিসেম্বরেই নির্বাচনটা হোক, কিন্তু মৌলিক সংস্কারটা হতে হবে। আমরা কিন্তু বলেছি, আজকে ভাই যেটি বললেন যে আমরা নাকি মূলনীতি বা রাষ্ট্রের নাম, না, এগুলো আমাদের মূল ফোকাস না। আমরা কিন্তু মৌলিক সংস্কারের প্রস্তাব দিয়েছি। আমরা বলেছি কিছু বেসিক জায়গায় সাংবিধানিক ব্যবস্থায় সংস্কার করতে হবে, প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনতে হবে। ধরুন 70 অনুচ্ছেদ, এই 70 অনুচ্ছেদ নিয়ে কথা ছিল যে 70 অনুচ্ছেদ বাংলাদেশের সংসদ সদস্যদেরকে একেবারে পুতুল বানিয়ে রেখেছে, সরকার প্রধান যেটা বলবে সেটাই তাদের করতে হবে। আমরা দেখলাম সবশেষ ঐকমত্য কমিশনের মিটিংয়ে 70 অনুচ্ছেদের ভিতরে দুটো জিনিস, প্রথমত সংস্কার কমিশন একটা বলেছিল অর্থ বিল থাকবে, এরপরে এখানে আরেকটি জিনিস যুক্ত করা হলো, সেটি কি, সেটা হচ্ছে আস্থা ভোটের ক্ষেত্রে, যেহেতু হর্স ট্রেডিং হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, আস্থা ভোটের ক্ষেত্রে 70 অনুচ্ছেদ বলবৎ থাকবে। এখানে আরেকটি জিনিস ঢুকিয়ে ফেলা হলো, সেটা হচ্ছে সংবিধান সংশোধন। এখন সংবিধান সংশোধনের ক্ষেত্রেও যদি দলীয় সিদ্ধান্তের বাইরে যে সংসদ সদস্যরা কোনো কথা না বলতে পারেন, কোনো ভোট না দিতে পারেন, তাহলে দিন শেষে আবারও 2001 থেকে 6 যেভাবে একজন ব্যক্তি, যেহেতু তখন 4 দলীয় জোটের 2/3 মেজরিটি ছিল, বা এরপরে 2008 পরবর্তী আওয়ামী লীগ সরকারের 2/3 মেজরিটি ছিল, একজন ব্যক্তির চাইলেই সংবিধান সংশোধন করা যেত। আপনি যে এখন যে কথাগুলো বলছেন এগুলো এনসিপির পক্ষ থেকে অনেক শুনেছি, কিন্তু আপনার কিছুক্ষণ আগে যে বক্তব্য সেখান থেকে একটা বিষয় স্পষ্ট না, সেটা একটু জেনে নেই আপনার কাছ থেকে। আপনি বললেন যে সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যার পদত্যাগের
পদত্যাগের দাবি জানিয়েছিল বিএনপি বা যার ব্যাপারে অস্বস্তি ছিল, সেই বৈঠকটা তিনি অ্যারেঞ্জ করলেন, তিনি ওখানে ছিলেন। পদত্যাগের এরকম তো আমি যদি বলি আরেকজন উপদেষ্টার ব্যাপারেও তো অস্বস্তি ছিল বিএনপির, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাকে নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বৈঠক মানে একটা জায়গায় বসেছিল বিএনপিকে নিয়ে, বিএনপির আবার সেটাতে অনেক অস্বস্তি ছিল। তাহলে এইটাকে কেন একটু আলাদা মনে হচ্ছে আপনাদের কাছে? আমার পুরো বিষয়টাই যে এখন আসলে কেন বিএনপি এই 3 জন উপদেষ্টার পদত্যাগ চাইছে না, মানে তার মানে কি নির্বাচনের এতদিন তো ওনাদের অভিযোগ ছিল যে এই 3 জন নাকি পক্ষপাত দুষ্ট, এই 3 জন নাকি অন্য কোনো দল বা বিশেষ করে এনসিপির, বিশেষ করে 2 জনের কথা বলছিল যে এরা এনসিপির স্বার্থ সরকারে যে রক্ষা করছে। এখন আর বিএনপির এই দাবিটি নেই। তার মানে কি এই যে দাবিটা যে 3 জন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, 2 জন পক্ষপাত দুষ্ট রয়েছেন, এই দাবিটা অমূলক ছিল, এই দাবিটা মূলত ছিল। এবং একই সাথে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে যেটা হয়েছে, এই পুরো জিনিসটা ছিল সরকারকে কোণঠাসা করার একটা কৌশল মাত্র, এবং এটার মাধ্যমে একই সাথে জনগণকেও জিম্মি করা হয়েছিল। এনসিপিকে কোণঠাসা করবার জন্য নির্বাচন কমিশনে গিয়ে আরো কয়েকজন উপদেষ্টার কথা বলেছিল যে এরা বিএনপির, সেটাও কি কোণঠাসা করবার কৌশল? না, নির্বাচন কমিশন নিয়ে আমাদের যে অভিযোগটা সেটা খুবই আমাদের প্রথম যখন জাতীয় নাগরিক কমিটি ছিল, যখন এই নির্বাচন কমিশন গঠন করা হয়, তখনই আমরা একটা প্রেস ব্রিফিং করে প্রেস রিলিজ দিয়ে আমরা এই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলাম। কেন? কারণ হচ্ছে 2021 বা 22 সালে যখন এই নির্বাচন কমিশন আইন গঠন দেওয়া হয়, এই আইনের বিরোধিতা তখন সকল রাজনৈতিক দল করেছিল, ইনফ্যাক্ট বিএনপিও করেছিল। বিএনপির 31 দফার ভিতরেও এই নির্বাচন কমিশন আইন সংশোধনের কথা বলা আছে। সেই আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হলো। সেই নির্বাচন কমিশন এর পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচন ইস্যু, ইশরাক হোসেনের ইস্যু, বিভিন্ন ইস্যুতে আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে সরকারের বাইরে যেয়ে, সরকারের চিন্তার বাইরে যেয়ে তারা এমন পজিশন নিয়েছে যেটা বিএনপিকে সার্ভ করে। সেই কারণে আমরা বলেছি যে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়েছে। আপনার কাছে আমি আবার একটু পরে আসি, আমি আরেকটা বিষয় একটু অ্যাড করি, হয়তো ভাই একটু রেসপন্স করতে পারবেন। সেটি হচ্ছে যে জুলাই সনদের বাইরেও সংবিধান সংস্কারের ব্যাপারে কিছু আলাপ রয়েছে। যেমন আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে সংস্কারে এখন যারা ঐক্যমত হবে, পরের ইলেকশনে এসে যেই গভর্নমেন্ট হবে সেই গভর্নমেন্ট বা সেই সংসদ এটাকে র্যাটিফাই করে দিবে। 90-তে 3 দলীয় জোট যেই রূপরেখা দিয়েছিল, সেটা তো বিএনপি এর পরে ক্ষমতা এসেছিল এবং অন্যান্য দল ক্ষমতায় যারা ছিল তারা কেউ এটাকে পরবর্তীতে বাস্তবায়ন করেনি। আমরা কিভাবে এই রাজনৈতিক দলগুলোর উপরে এই ভরসাটা রাখব? আপনার কাছে আমি একটু পরে আসি, কারণ ওইখানে যেহেতু বলা হয়েছে যে এই রেটিফিকেশন কোন জায়গায় কোথায় কিভাবে দেয়া হবে সেটাও বিবেচনা করতে হবে, সেই বিবেচনা কারা করবে আমি একটু পরে আসি। বি এম মোশাররফ হোসেন, আপনার কাছে তাহলে একটু জানতে চাই, এই যে বিএনপির পক্ষ থেকে উপদেষ্টাদের ব্যাপারে অস্বস্তি ছিল, আবার এনসিপি 3 জন উপদেষ্টার ব্যাপারে অস্বস্তি প্রকাশ করেছিল, সবই কি আসলে তাহলে কোণঠাসা করবার একটা চেষ্টা ছিল কিনা? না, এটা অবশ্যই না। এটা আপনাকে দেখতে হবে যে এই সরকারটা কি, এটা অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার। আমরা তো প্রত্যাশা করি এই সরকার একটা নিরপেক্ষ ভূমিকা পালন করে আগামী দিনে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু যদি কারো কোনো কার্যক্রমে দৃশ্যমান হয় যে সে কোনো দলের প্রতি বায়াসড, দলের প্রতি নমনীয়, সেই ক্ষেত্রে একটা রাজনৈতিক দল হিসাবে এই সরকারকে সতর্ক করা, সরকারকে স্মরণ করিয়ে দেয়, এটা তো আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলের দায়িত্ব। যেমন এনসিপি একটা কথা বলে যে নির্বাচন কমিশন নিরপেক্ষ না। এখন আপনাকে এই জিনিসটা নিরপেক্ষ নাকি? এই নির্বাচন কমিশন তো এখন তো একটা নির্বাচন করে নাই। আপনি কিভাবে আইডেন্টিফাই করলেন বা কিভাবে আপনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে এটা নিটল না? অর্থাৎ এটার বাইবীয় ব্যাপার। কারণ উনি যদি একটা নির্বাচন করতেন অথবা যদি এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেন যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে আপনি বলতে পারতেন যে এইটার কারণে আমি ওনার পদত্যাগ চাই। সুতরাং এইটা হলো জাস্ট রাজনীতির মাঠটাকে গরম করার জন্য। আরেকটু ব্যাপার আপনি লক্ষ্য করবেন যে সেই প্রশ্নগুলি আমরা লিগ্যাল প্রশ্নগুলি আমরা কিন্তু করতে চাই না। এনসিপি তো একটা নিবন্ধনকৃত রাজনৈতিক দলই না। আমি নির্দিষ্ট শর্তে আমি দলের নিবন্ধন নিয়েছি, আমার যদি সেই শর্তের ক্ষেত্রে নির্বাচন কমিশন সুবিচার না করতে পারে, তখন আমি বলতে পারি যে এই ক্ষেত্রে আপনি আমাকে সুবিচার করেন নাই, সুতরাং আপনি এখানে থাকার অধিকার নাই। তাদের তো সেই নিবন্ধন প্রক্রিয়াটাই এখনো সম্পন্ন করে নাই। সুতরাং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তারা প্রশ্ন করে কোন নৈতিকতা দিয়ে? এখানেও কিন্তু একটা বিরাট প্রশ্ন, নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখবেন এই যে বলছেন যে এখন কি আমরা কোণঠাসা করার জন্য, কোণঠাসার জন্য আপনি দেখবেন যে আমরা যে উপদেষ্টার বিরুদ্ধে কথা বলেছি, এখন তাদের একটু রোলটা আপনি দেখেন, বিফোর 1 মান্থ আর আফটার 1 মান্থ আপনি দেখেন। এখন তাদের যেই বিভিন্ন বিষয়ে কমেন্ট করা, যে কোনো বিষয়ে তারা ভূমিকা রাখা, তার চেয়ে কিন্তু অনেকটা তারা সরে এসেছে। তারা হয়তো নিজেরা অনুধাবন করতে পেরেছে যে আমাদের যে রোলটা আমরা প্লে করি সেটা হয়তো এটা নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে। তা সামগ্রিকভাবে আপনাকে আমাদের রাজনৈতিক দলগুলির, এখন তো রাজনৈতিক দল,
কারণ গভর্নমেন্ট তো আলাদা একটা নিরপেক্ষ বডি। সুতরাং এদেরকে একটা সঠিক পথে রাখাই কিন্তু আমাদের দায়িত্ব। আর যে কথাটি মুশফিক বলতে চেষ্টা করেছে বিএনপির সাথে একটা সমঝোতা হয়েছে, মুশফিকরা জিজ্ঞেস করেন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে, বলবে বিএনপি। আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলবেন বর্তমানে বিএনপি। আমার যারা সোশ্যাল মিডিয়া আছে যারা জিজ্ঞেস করেন, বলবে যে বিএনপি। তো যেই দলটি বাংলাদেশকে বর্তমানে সবচেয়ে জনবহুল আপনি যদি গণতন্ত্র বিশ্বাস করেন, আপনি যদি সংখ্যাগরিষ্ঠের মতামতকে আপনি শ্রদ্ধা জানাতে চান, তাহলে বিএনপিকে তো মাইনাস করে আপনার কোনো কিছু সম্ভব না। আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যে দলটি বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষের প্রতিনিধিত্ব করে, তার যে বক্তব্য সেটাকে আস্থায় নেওয়া। আমি মনে করি ইট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি, আপনি যেটা বললেন এইটাই সৌন্দর্য গণতন্ত্রের। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে বাংলাদেশে এই বৈঠকের আগে বাংলাদেশের যে একটা উত্তেজনা ছিল, সেটা কি এখন আছে? না, সেটা বিউটি অফ ডেমোক্রেসি হতেই পারে, কিন্তু সেটা জানবার অধিকার আসলে সবার রয়েছে। এখানে তো অলরেডি জয়েন্ট স্টেটমেন্ট করা হয়েছে, বলা হয়েছে এই বিএনপি এই প্রস্তাব দিয়েছে, ইউনূস সাহেব এই প্রস্তাব বলেছে, এটা তো স্পষ্ট। কিন্তু সময়টা যেহেতু 1 ঘন্টা 20 মিনিট, সেই 1 ঘন্টা 20 মিনিট আসলে কি ধরনের আলোচনা হয়েছে এটাই জানতে চাচ্ছি। আমরা যেটা টিভিতে দেখলাম লাইভে, যে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমাদের বার্তা তারেক রহমান যে আপনার শরীর কেমন চলছে, আম্মা আপনাকে সালাম জানিয়েছে, কারণ এইগুলি তো আর প্রেসে এসে বলার মতো বিষয় না। সেখানে ব্যক্তিগত কথা হতে পারে, বাংলাদেশ আগামী দিনে কিভাবে চলবে 2 শীর্ষ নেতার মধ্যে। কারণ ইউনূস সাহেবকে আমরা কি মনে করি, উনি নট অনলি লিডার অফ বাংলাদেশ, উনি তো ইন্টারন্যাশনাল একটা ফিগার। আগামী দিনে বাংলাদেশে ওনাকে মূল আলোচনা আসলে যে টাকাটি তুলে ধরা হয়েছে সেটাই আমি বিরতিতে যাব। তার আগে মুশফিকুস সালেকিন, আপনার কাছেও একটু ছোট্ট করে শুনে নিয়ে বিরতিতে যাই। তো সেরকম কথা হতে পারে কিনা, সেটা আসলে আপনারা সাধারণভাবে বিবেচনা নিতে পারেন কিনা, যে কেমন আছেন, বা এই ধরনের আলাপচারিতা দিয়ে হয়তো 1 ঘন্টা 20 মিনিট কেটে যেতেই তো পারে। মানে এখন এটা ওনারা বলতে পারেন এরকম আলোচনা হয়েছে, এখন জনগণের কাছে এটা গ্রহণযোগ্য হবে কিনা এটা হচ্ছে বিষয়। যেমন আমরা শুনলাম যে পরবর্তী সরকারে বিএনপি আসলে ডক্টর ইউনূসের একটা রোল থাকতে পারে, বা ডক্টর ইউনূস কোনো না কোনোভাবে হয়তো রাষ্ট্রের কাজে যুক্ত থাকতে পারেন, এই ধরনের একটা আলোচনাও কিন্তু আমরা শুনেছি। তো এইটাও এরকম আলোচনা তো হতে পারে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা। তো এই কি আলোচনা হয়েছে, যখন এটা পরিষ্কার হবে না ততক্ষণ মানুষের মধ্যে এক ধরনের প্রশ্ন থেকে যাবে, ধোঁয়াশা থেকে যাবে, এবং এক ধরনের সংশয়ও থেকে যাবে। তাই এই জন্য এটা ট্রান্সপারেন্ট হওয়া প্রয়োজন। কারণ আমার মনে হয় না যে এরকম হাই প্রোফাইল মিটিং শুধুমাত্র এটা তো 5 মিনিটে আলোচনা শেষ করা যায় যে আবহাওয়া কেমন আর শরীর স্বাস্থ্য কেমন। তো এই জন্য আমার মনে হয় যে এটা সকলের কাছে উন্মুক্ত করা প্রয়োজন, যে আসলে কিভাবে পুরোটা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মিটিংয়ে কি আলোচনা হয়েছে সেটা নিয়ে আমাদের মূল ফোকাস না। আমাদের বারবার আমরা যেটা বলছি, যেই শর্তটা প্রধান উপদেষ্টা দিয়েছেন, পর্যাপ্ত সংস্কার এবং পর্যাপ্ত বিচার, এই দুটো যদি এনশিওর হয়, এই দুটো এনশিওর হয়ে গেলে ডিসেম্বর নভেম্বর আপনি যখনই নির্বাচন করেন কোনো সমস্যা নেই। এই দুটোর ব্যাপারে কোনো আলোচনা এখানে ছিল না, এটা হচ্ছে বড় সমস্যা। আমি একটু মুশফিকের সাথে একটু যোগ করতে চাই। মুশফিকরা আমি নিশ্চয়ই এই প্রজন্মের সন্তান, তারা অনেক আধুনিক। মুশফিকরা যেভাবে বলে যে বিচার শেষ করা, বিচার কি আপনি জোর করে শেষ করে দেবেন? এটা তো একটা প্রক্রিয়ার ব্যাপার, তত্ত্বপাত্রের ব্যাপার, যদি বলা হয় এনসিপি বলছে বিচার শেষ করে দিতে হবে, তাহলে তো দরকার আছে আওয়ামী লীগের নেতাদেরকে ডেকে আইন না, যে তোমার এই ফাঁসি হলো, এই তোমার যাবজ্জীবন হলো, ওকে শেষ হয়ে যায়। এই জায়গায় তাহলে তো আইনের শাসন আছে। অনেকে এভাবে বলার চেষ্টা করেন যে যেহেতু বাংলাদেশের বিচার প্রক্রিয়াটা অনেক দীর্ঘ, অনেক বিচার শেষ করতে 4-5 বছর লেগে যায়, আমরা বলতে চাচ্ছি ওই বিচার শেষ হয়ে তারপরে হচ্ছে আমরা সেটা বলি না, আমরা বলেছি একটা রোড ম্যাপ চান। সেটাই আমি বিরতি থেকে ফিরে এসে সেই জায়গাটা শুনি। দর্শক, আপনারা যারা রয়েছেন আপনার মতের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধারা, আমরা ফিরবো শীঘ্রই, সাথে থাকবেন। স্বাগত আবারও আপনার মতের আয়োজনে পাওয়ার্ড বাই স্বপ্নধারা। আজ আমরা কথা বলছি নির্বাচন ঘিরে স্বস্তি কতটুকু, এই প্রশ্নটা রেখে। মুশফিকুস সালেহিন, আপনার কাছেই ফিরতে চাই, এবং আপনি বিরতিতে যাবার আগে যা বলছিলেন সেই জায়গাটা একটু আরেকটু যুক্ত করতে চাই, যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি যেটা আজকে বলেছেন, যে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে, যে আপনাদের রেটিফিকেশন, আমি পুরোটা পড়বো না, আমি একদম জিস্টাকারই তুলে ধরতে চাই, রেটিফিকেশন লাগবে পরবর্তী সংসদে, এবং সেটা মাথায় রাখবার কথা তিনি বলেছেন। এবং রেটিফিকেশন লাগলে লেজিটিমেসি কিভাবে দেয়া হবে, কোন জায়গায় দেয়া হবে, সেটিও আমরা বিবেচনা করব। এই আমরাটার মধ্যে আসলে কারা কারা থাকছে?
কথা তো শুনে মনে হচ্ছে আমরাতে শুধু ওনারাই আছেন এবং বিএনপির মধ্যে তো বহু বছর বিএনপির মধ্যে অলরেডি এমন একটা মানে কথাবার্তায় বলবো যে বা অ্যাপ্রোচে এমন একটা বিষয় চলে এসেছে দে আর দ্য গভর্নমেন্ট ইন ওয়েটিং, তা ওনারাই এবং হয়তো ওনারা এটা আশাও করতে পারেন, আশা করতে সমস্যা নেই, কিন্তু এই অ্যাপ্রোচটা কথায় বা ভাবভঙ্গিতে প্রকাশ পাওয়াটা একটু আশঙ্কাজনক। কেন? তখন হচ্ছে বাকিদেরকে আর না গোনার এক ধরনের মানসিকতা বোঝা যায়। যে এবং দেখুন এই বক্তব্যে একটা আমরা সমস্যা দেখি, সেটি হচ্ছে আমরা দেখি ওই যেটি বলছিলাম কিছুক্ষণ আগে, যে 3 জোটের রূপরেখা কিন্তু বাস্তবায়ন করেনি। বিএনপি এর পরে ক্ষমতা এসেছিল, তারপরে মাগুরায় নির্বাচন আমরা দেখেছি কিভাবে KM হাসান, যখন বিচারপতি KM হাসানকে প্রধান উপদেষ্টা বানানোর জন্য কিভাবে সংবিধান সংশোধন করা হয়েছে। তাই আমরা বলছি সংবিধান সংশোধনকে কঠিন করে দিতে হবে। সংবিধান সংশোধন যাতে একটা দল চাইলই আর সংবিধান সংশোধন করে ফেললো এটা যাতে না হয়। আমরা বলেছি প্রধানমন্ত্রী ক্ষমতার সাথে অন্যান্য নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগ এবং আইন বিভাগের এক ধরনের ক্ষমতার ভারসাম্য থাকা প্রয়োজন। আমরা বলেছি সাংবিধানিক পদ অর্থাৎ দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশন, এই বিভিন্ন যে পদগুলো রয়েছে এই পদে নিয়োগের ক্ষেত্রে একটা নিউট্রাল বডি থাকা প্রয়োজন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আরও বলেছি যে যেহেতু আমরা দেখি যে 40 বা 42% ভোট পেয়েই বাংলাদেশে 2/3 মেজরিটি পেয়ে যায়, ফার্স্ট পাস দ্য ভোট যেহেতু আমাদের সিস্টেম, আমরা বলেছি দ্বিকক্ষ বিশিষ্ট আসন হোক, সংসদ হোক এবং উচ্চকক্ষে ভোটের অনুপাতে আসন দলগুলো পাক। কিন্তু বিএনপি কিন্তু এটা বিরোধিতা করছে। বিএনপি কি বলছে? বিএনপি বলছে যে নিম্নকক্ষে যতটা আসন পাবে সেই অনুপাতে উচ্চকক্ষে আসন পাবে, তার মানে ডাজন্ট মেক এনি ডিফারেন্স এবং এটা আপার হাউসটাকে কমপ্লিটলি ইররিলেভেন্ট বানিয়ে দেয়। তো এইগুলো করলে আসলে ক্ষমতার ব্যালেন্সটা হবে না। এর ফলে যেটা হবে যে এই যে ধরুন বিএনপি তখন বা যেই দলই ক্ষমতায় আসবে তারা যদি কোনোভাবে 2/3 মেজরিটি পেয়ে যায়, এই সরকার সংস্কারের ক্ষেত্রে ঐকমত্য কমিশন একটা ঐকমত্যে পৌঁছানোর পরেও দেখা যাবে ওই সংসদ মনে করলো যে এটার অনেক কিছু আমরা বাস্তবায়ন করবো না, সেটা দেখা যাবে হবে না। তার উদাহরণ আমরা 3 জোটের রূপরেখার ক্ষেত্রে দেখেছি। এই কারণে আমরা বলছি সংস্কারটা আগেই হতে হবে, সংস্কারটা আগেই বাস্তবায়ন করে। এবং এক্ষেত্রে প্রধান উপদেষ্টা যে বক্তব্যটা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে যে চাথাম হাউসে তিনি যেই বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলেছেন গণভোটের রেফারেন্ডামের অপশনটা তিনি একেবারে বাদ দিয়ে দিয়েছেন। আমরা ভেহেমেন্টলি অপোজ করি ওনার বক্তব্যকে, কেননা উনি যেভাবে বলেছেন যে বাংলাদেশের মানুষ ভোট মানে বিক্রি করে দেয় বা ইত্যাদি, এইটা আমাদের জনগণকে এক ধরনের মানে ছোটই করা হয়েছে বলবো, কেননা অনেক ম্যাল প্র্যাকটিস নির্বাচনী প্রক্রিয়া থাকতে পারে। কিন্তু আমরা মনে করি, আমরা বলেছি গণপরিষদ হচ্ছে আমরা বলবো বেস্ট পসিবল সলিউশন, যে গণপরিষদের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিরা সেখানে যাক, যে তারা একটা সংবিধান প্রণয়ন করুক। এর বাইরেও আপনি অপশন হিসেবে গণভোটকে রাখতে পারেন, যে ওকে এই বিষয়ে আমাদের একমত হয়েছি, যেগুলোতে একমত হয়নি জনগণের কাছে ছেড়ে দিন। যেমন বিএনপি একজন প্রধানমন্ত্রী, এটা নিয়ে তো অনেক কথা আছে যে সংবিধান যেহেতু আমাদের একটা আছে, তাহলে আমাদের কেন গণপরিষদ লাগবে, এরকম আলোচনা তো আসলে রয়েছে। তাহলে আপনি গণপরিষদে না গেলে আপনি গণভোটে যেতে পারেন, সেখানে বলতে পারেন যে ধরুন বিএনপি রাজি হচ্ছে না যে একজন ব্যক্তি জীবদ্দশায় কতবার প্রধানমন্ত্রী হতে পারবে। সংস্কার কমিশন বলেছে সর্বোচ্চ 2 বার, আমরা একমত হয়েছি। বিএনপি বলছে না, সর্বোচ্চ 2 বার না, একবার গ্যাপ দিয়ে আরো একবার, মোট 3 বার হতে পারবে। এইটা যদি সব দল একমত না হতে পারে তাহলে এটা গণভোটে দেন, দেখুন জনগণের মানুষ, দেশের মানুষ কি চায়। এই জন্য আমরা মনে করি যে এক ধরনের লেজিটিমেসি, মানে এইভাবে করে সংস্কারটা বাস্তবায়ন করা প্রয়োজন। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে র্যাটিফিকেশন করলাম। 5ম সংশোধনী যেটা করা হয়েছিল সেটা তো র্যাটিফাই করা হয়েছিল পরবর্তীতে। 8ম সংশোধনী যেটা করা হয়েছিল, একটি জিয়াউর রহমান করেছিলেন, আরেকটি লেফটেন্যান্ট জেনারেল এরশাদ করেছিলেন। এই দুটোই কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি সংবিধানের বেসিক স্ট্রাকচারের অজুহাত দিয়ে কোর্ট থেকে উচ্চ আদালত কিন্তু এই দুটি সংশোধনীকে অবৈধ ঘোষণা করেছে। তারপরে কি হয়েছে, ওই সময়কার শাসনামলকেও অবৈধ ঘোষণা করা হয়েছে এবং ওই সময়কার অনেক সংশোধনীকে, ধরুন ইনডেমনিটি অ্যাক্টের মতো অনেক কিছুকে সংবিধান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই আশঙ্কাটা কিন্তু থেকেই যায়। সেই কারণে আমরা বলছি, আপনি যে কাটাছেড়ার কথা বলছেন যে খুব সহজেই সংবিধানকে আবারও কেউ কাটাছেড়া করবে সেখানে। এবং মোশাররফ হোসেন, আপনার কাছে শুনতে চাই সে জায়গায় এই যে এই অনুমোদন বা আমরা বিবেচনা করবে, আমরার মধ্যে সত্যিকার অর্থে বিএনপি কি ভাবছে, কারা থাকছে, কিভাবে এই রেটিফিকেশন? না, এখানে আমি একটু মুশফিকের সাথে একটু কিছু ব্যাপার একটু দ্বিমত করতে চাই। আপনি ওখানে উনি বলছে যে এই যে আগামী দিনের সংস্কার, আমি জানি না উনি আমাদের বিএনপির রাষ্ট্র মেরামতের যে 31 দফাটা উনি পড়েছে কিনা। আপনি যদি 31 দফার বাইরে এখন সংস্কারের ব্যাপারে কোনো দল কোনো প্রস্তাব উত্থাপন করেছে বলে আমাদের কাছে এখনও দৃশ্যমান হয়নি। উনি বলেছে প্রধানমন্ত্রীর ক্ষমতা, স্পষ্ট আপনি দেখেন প্রধানমন্ত্রী, মাননীয় রাষ্ট্রপতি এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্যের কথা বলা হচ্ছে। গণপরিষদ নির্বাচনটা বোধহয় আপনাদের ইয়েতে নাই, গণপরিষদ আমরা দরকার নেই। আমরা তো না, গণপরিষদ আমরা কেন বিরোধিতা করি, আমরা সেইটা বলি। কারণ এই সরকার একটা সাংবিধানিক সরকার, ওনারা যেইভাবে সরকার তো একটা সাংবিধানিক সরকার, সংবিধানের আলোকে মাননীয় রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে ওনারা দেশ পরিচালনা করছে। সুতরাং আমার সংবিধান কিন্তু লাইফ,
সংবিধান মরে নাই, বাতিল হয় নাই। তো সংবিধান যদি আমার বাতিল না হয় তাহলে আপনি একটা নতুন সংবিধানের প্রয়োজন তো আপনি কীভাবে উপলব্ধি করেন? তাহলে ডক্টর ইউনূস সাহেবের সরকারই তো অবৈধ হয়ে যাচ্ছে। এই যে ওনাদের এনসিপির যে 2 নেতা যে এখন উপদেষ্টা, এই যে আছে সজিব মাহমুদ এবং মাহফুজ, তারাও তো অবৈধ হয়ে যাচ্ছে। এই সরকারের যত কার্যক্রম সবই তো অবৈধ হয়ে যাচ্ছে। মানে সংবিধানের 7 খ অনুযায়ী আমাদের এই সরকারকে অবৈধ ঘোষণা করার সুযোগ আছে কিনা, এবং একই সাথে যদি ভবিষ্যতে কখনো ক্ষমতার পট পরিবর্তন হয়, আমি ধরে নিলাম যে 30 বছর পরে কোনোভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো এবং বা অন্য এরকম কেউ ক্ষমতায় আসলো, তারা এসে বলল সংবিধানের 7 খতে বলা হয়েছে কোনো অনির্বাচিত সরকার ক্ষমতায় আসতে পারবে না। এই 106-এর অধীনে যেই চিফ জাস্টিস এই নিয়মটা এই রুলিংটা দিয়েছেন, তিনি দিয়েছেন হচ্ছে আর্মির, এটা কিন্তু অনলাইনে অলরেডি এখানে একটা কিছু একটু বোঝার আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে তার কিছু সংকট আছে। একটা, এটা কি আমাদের কনস্টিটিউশনে কি আছে? আপনাকে তো এই যে বর্তমান কনস্টিটিউশন ফলো করতে হবে। আমাদের কনস্টিটিউশন আছে যদি রাষ্ট্রপতি কোনো কারণে পদত্যাগ করে, এই যে তারা একটা কথা বলছে কেন রাষ্ট্রপতিকে আমরা পদত্যাগ করাইনি, তাইলে ক্ষমতায় যাবে স্পিকারের কাছে। এখন বলতেছে স্পিকার তো নাই, পদত্যাগ করছে, স্পিকার পদত্যাগ হয় না কখনো, নেক্সট পার্লামেন্ট পর্যন্ত সে থাকবে। তাহলে শিরিন শারমিন হয়, শিরিন শারমিন তো এই রাষ্ট্রপতির আরো ভয়ঙ্কর এক। আর আরেকটু উনি বলছে 106 তো আমাদের আর্টিকেলে আছে, রাষ্ট্রে যদি কোনো সংকট তৈরি হয় সেই সংকটে কীভাবে, কারণ আমাদের কনস্টিটিউশনের মূল গার্ডিয়ান হলো সুপ্রিম কোর্ট, তখন সুপ্রিম কোর্টের কাছে আপনি নির্দেশনা চাইতে পারেন যে এই উদ্ভূত পরিস্থিতি তৈরি হচ্ছে, এক্ষেত্রে আগামী দিনে কীভাবে রাষ্ট্র পরিচালনা হবে আপনার কাছে, সেই আলোকে আজকে নির্দেশনা দিয়েছে। সুতরাং এটা অবৈধ না। আর উনি যে কথাটি বলেছে যে ভবিষ্যতে, ভবিষ্যতে যে কোনো সময় হতে পারে, কারণ আমার যে কোনো দেশের সংবিধান চেঞ্জ করার তো স্বীকৃত কিছু পন্থা আছে, যে এত% মেজরিটি হলে সংবিধান চেঞ্জ করা যেতে পারে। তো সুতরাং ওই ঝুঁকির মধ্যে তো দিয়ে আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে, ওই ঝুঁকি থেকে তো মুক্ত হওয়ার আপনার কোনো সুযোগ নাই। নাম্বার 1, যে কথাটি আপনি আমাদের সালাউদ্দিন সাহেবের যে কোর্টটা আপনি করছেন, আপনি এই ইউনূস সরকারের এই যে এখন রাষ্ট্র পরিচালনা, এই যে 36 দিনের বিপ্লব, এগুলিকে অনুমোদন দেবে কে? পরবর্তী সংসদ। সেটাই তো উনি তো সেই কথাটাই বোঝাতে চাচ্ছেন যে আমরা বলতে যারা এই সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা এই ইউনূস সরকারের সকল কাজের তাদের বৈধতা দিতে হবে। যদি বৈধতা না, কারণ আপনাকে একটা কথা বলি যে 111-এর গভর্নমেন্ট যখন ফখরুদ্দিন মঈনুদ্দিন ছিল, তারা 142টা অর্ডিন্যান্স জারি করেছিলেন, মানে তখন তো পার্লামেন্ট নাই, রাষ্ট্রপতির মাধ্যমে অর্ডিন্যান্স জারি করে, অধ্যাদেশ জারি করে রাষ্ট্র পরিচালনা করে। শেখ হাসিনা মাত্র 42টা অর্ডিন্যান্সকে আইনে পরিণত করেছিল, বাকিগুলি কিন্তু করে নাই, যার কারণে কিন্তু এখনো মঈনুদ্দিন ফিরতে পারে না, ফখরুদ্দিন দেশে ফিরতে পারে না। এই জায়গাটাতেই না, আমি একটু বলি, যার কারণে কিন্তু আপনাকে এই ইউনূস সরকারের মূল চ্যালেঞ্জ, এই যে এনসিপি যারা বলে এদের মূল চ্যালেঞ্জ কিন্তু রাজনৈতিক দলগুলিকে আস্থায় রাখা। এটা আপনি যত যেভাবে নেন না, ইতিবাচক আপনাকে এটা দেখতে হবে, এটা অবশ্যই ইতিবাচক। সেক্ষেত্রে মুশফিকুর সালেহীন, আপনি কি শুনতে চান? আমি যেটা বলছিলাম যে আপনার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপি এবং সমমনাদের মধ্যে তো আশঙ্কাটা ছিল যে নির্বাচন হবে না, তারা ধারণা করছিলেন গণপরিষদ নির্বাচনের কথা বলছি আমরা, কারণ হচ্ছে আমরা নাকি জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে চাই। এরকম তো কিছু না, নির্বাচনের ব্যাপারে এখন ওনারা তো আশ্বস্ত হয়েছেন যে নির্বাচন হচ্ছে, একটা টাইমলাইন পেয়েছেন। তাহলে আমাদের কথাটি হচ্ছে যে প্রথমত আপনি সংস্কারের ক্ষেত্রে একমত হলেন, একমত হওয়ার পরও আমরা ওই যে 90-এর উদাহরণ, 91-তে এসে দেখেছি অনেক কিছু বাস্তবায়ন করা হয়নি। সেকেন্ড বিষয় হচ্ছে বিএনপি বলে 31 দফায় বলা হয়েছে প্রধানমন্ত্রী ক্ষমতায় ভারসাম্য আনা হবে, 70 অনুচ্ছেদ সংশোধন করা হবে, কিন্তু স্পেসিফিক না। 31 দফা অনেক ভেগ। আমি একটু শেষ করি তারপরে যেমন 31 দফায় বলা আছে যে 70 অনুচ্ছেদ কিভাবে করা হবে। 70 অনুচ্ছেদের মধ্যে 4টা জিনিস থাকবে, একটা হচ্ছে অর্থ বিল, একটা হচ্ছে আস্থা ভোট, একটা হচ্ছে সংবিধান সংশোধন এবং একটা হচ্ছে জাতীয় নিরাপত্তা। জাতীয় নিরাপত্তার ভিতরে আপনি চাইলে অনেক কিছু ঢুকিয়ে দিতে পারেন, আমরা এটাতে একমত নয়, ম্যাক্সিমাম দল একমত নয়। সংবিধান সংশোধন প্রয়োজনটা কি? আমরা মনে করি শুধুমাত্র সরকার অস্থিতিশীল হতে পারে এমন কিছু বাদে সবকিছুর ক্ষেত্রে সংসদ সদস্যের স্বাধীনতা থাকা উচিত। এরপরের বিষয়টা হচ্ছে দেখুন, গণপরিষদ অথবা গণসংহতি আন্দোলন যেমন বলে সংবিধান সংস্কার সভা তারা চান, বা অনেকে বলছেন গণভোট চান, এগুলো করলে তো আসলে কোনো সমস্যা নেই। তারপরে কেন, মানে যদি সংবিধান সংশোধনও করতে চায় আমি কেন র্যাটিফিকেশনের দিকে যাব? মাত্রই তো ভাই উদাহরণ দিলেন যে 142টার মধ্যে শেখ হাসিনা এসে মঈনুদ্দিন আহমেদের মাত্র 42টা র্যাটিফাই করেছিলেন। তো ভবিষ্যতে ওই সংসদের উপর কেন আমরা এটা ছেড়ে দিব? কেন এই সরকার এসেই 1.5 বছর ধরে যে সরকার ক্ষমতায় থাকবে
আসবে সেই সরকারই কেন এটাকে এখন চূড়ান্ত দিকে নিয়ে যাবে না? সেটা চূড়ান্ত দিকে নেওয়ার ক্ষমতা আছে, সেটা নেওয়ার ক্ষমতা বেস্ট অপশন হচ্ছে গণপরিষদ। গণপরিষদ যদি হয়, গণপরিষদ হওয়ার কোনো মানে রিস্ক ফ্যাক্টর বা গণপরিষদ হলে কোনো সমস্যা কিন্তু এখন পর্যন্ত বিএনপি দেখাতে পারেনি। মুশফিকুর সালেহীন, যে ৭০ অনুচ্ছেদ নিয়ে এত কথা হয়, বাংলাদেশের যে রাজনৈতিক কালচার, তাতে কি দলের বিরুদ্ধে কি একদম সব যদি স্বাধীনতা দিয়েও দেয়া হয়, তারপর দলের বিরুদ্ধে গিয়ে সাধারণত কেউ কি কথা বলে? এই জন্য সংস্কারটা আপনার হোলিস্টিক হইতে হবে। হোলিস্টিকটা কিরকম দেখুন, যদি আপনি আপনার একজন নেতাই, যেমন বিএনপি এবং নিষিদ্ধ আওয়ামী লীগ, এদের দলের মধ্যে একটা ক্লজ থাকে যে যিনি প্রধান তিনি যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন, হ্যাঁ, এরকম একটা ক্লজ থাকে। এরকম থাকার ফলে যেটা হচ্ছে, দলের ভিতরে গণতন্ত্র আর নেই। সো আপনার কি করতে হবে, রাজনৈতিক দলের ভিতরেও গণতন্ত্র তৈরি করতে হবে, এবং এক্ষেত্রে একটা বড় পলিসি ইন্টারভেনশন হতে পারে যে একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এবং আরেকটা আছে যেটাও বিএনপি বিরোধিতা করছে, সেটি হচ্ছে রাজনৈতিক দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন না। এটা হলে যেটা হবে, আপনার দলের ভিতরে যখন নির্বাচিত হয়ে যাবে একটা দল, দলের প্রধান তখন প্রধানমন্ত্রী হবেন। প্রধানমন্ত্রী হয়ে গেলে তার আর তখন দলের প্রধানের পদে থাকবে না, অটোমেটিক ওই দলের ভিতরে একটা ডেমোক্রেসি আসবে। এই ডেমোক্রেটিক প্র্যাকটিসটা দলের ভিতরে থাকলে সংসদ সদস্যরাও করতে পারবেন। আমার আলোচনা একদম শেষের দিকে, আমি আর মাত্র 2 মিনিট সময় পাবো। আমি আরেকটি বিষয় শুনে শেষ করবো আজকে। এ বি এম মোশাররফ হোসেন, আপনাকে শুরুতে শুনতে চাই, ইসি বলেছে যে ইসি ভাব বুঝতে পারছে না, সরকারের সাথে আলোচনা হলে তারা ভাব বুঝতে পারবে। তাহলে কি ফেব্রুয়ারি না এপ্রিল, এই ভাব বুঝতে কি ইসি সমস্যা হচ্ছে? ইসি না, সবারই সমস্যা হচ্ছে। এটা ইসি কি আপনি শুধু ইসির দিকে আপনি তীরটা ছুটছেন কেন? ইসি বলেছে বলে আমি সেটা বললাম। ইসি কি একটা নির্বাচন করতে হলে তাকে কিছু মানে তার কিছু স্পেশাল ওয়ার্ক আছে। তার ভোটার লিস্ট ঠিক করতে হবে, তার কেন্দ্র ঠিক করতে হবে, তার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মিটিং করতে হবে, তার নির্বাচনীয় ডিলিমিটেশন, যেটা নির্বাচনী আসন ঠিক করতে হবে। এইগুলি তো তার নানাগুলি কাজ আছে। আপনি যদি তাকে সেই সময়টা না দেন, আপনি যদি কালকেই বলেন যে তুমি আগামী 1 মাসের মধ্যে নির্বাচন করো, তাহলে এগুলি সে কখন সম্পন্ন করবে? কারণ আমাদের যদি আপনার এটা আদমশুমারি হওয়ার পর 10 বছর পর পর আদমশুমারি হয়, আদমশুমারি অনুসারে আপনার নির্বাচনী আসনগুলি পূর্ণ বিন্যাস করার কিন্তু একটা সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, সেটা তো হয় নাই, এবার হতে হবে মাস্ট। তো সুতরাং এই কাজগুলো নির্বাচন কমিশনকে করতে হবে। তারপর ওখানে আরো নির্বাচন আচরণবিধি, গণপ্রতিনিধি, অধ্যাদেশের অনেক কিছু, আমরা যদি আপনার জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করতে চাই, আইনের অনেক কিছু সংশোধন করতে হবে। সেগুলিতে সরকারের মাধ্যমে করি, কারণ নির্বাচন কমিশন তো নিজের পাওয়ার নাই, এটা আইন মন্ত্রণালয়ে পাঠাতে হবে, আইন মন্ত্রণালয় অনুমোদন করলে। আপনাকে শুনলাম একদম শেষ মিনিট, মুশফিকুর সালেহীন, তাহলে ভাব বোঝাটা সবারই অনেক জরুরি, ভাবটাকে আসলে বোঝা যাচ্ছে না? আমার মনে হয় ভাব বোঝার ক্ষেত্রে কোনো ধরনের মানে নেই, কনফিউশন নেই। এই কনফিউশনগুলা ক্রিয়েট করে এক ধরনের, আমরা বারবার বলছি যে এই সময় আমাদের মূল যেই কাজ, সেই কাজের থেকে মনটা আমাদের বারবার সরে যাচ্ছে, মনোযোগটা সরে যাচ্ছে। এই ভাব, মানে প্রধান উপদেষ্টা এসেছেন, একদিন হয়েছে দেশে, আসার পরে তিনি নির্বাচন কমিশনের সাথে কথা বলবেন, নির্বাচন কমিশনকে তিনি ডিরেকশন দিবেন। এবং তবে নির্বাচন কমিশনকে যেভাবে ভাই একটু ডিফেন্ড করলেন, এটা তো কিন্তু মনে হয় যে নির্বাচন একটু আস্থার জায়গা রয়েছে। তবে আমি বলছি আইনের যে বিষয়গুলো, এগুলি তার ওয়ার্ক। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এখন টু আর্লি টু সে যে আসলে নির্বাচন কমিশন তো ওই প্রধান উপদেষ্টার মিটিং এর পরে এসে এই মেসেজটা পাওয়ার মতো সময় তো পেতে হবে। মাঝখানে কার্য দিবস গেছে মাত্র একটা। সো সেই জায়গায় তারপরে নির্বাচন কমিশন তার মতো কাজ চালিয়ে যাবে। তবে তার আগে আমাদের দাবিটি হচ্ছে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। নির্বাচন কমিশন সংস্কার যে কমিশন, সেই কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো বাস্তবায়ন করতে হবে। এবং সেগুলো যদি করে তারপরে নির্বাচনের কাজ নির্বাচন কমিশন করতে থাকলো, অন্যদিকে প্যারালালি সংস্কারের কাজটা তাহলে একদম স্পষ্ট আপনারা আপনাদের দাবির জায়গাটায় অনেক বেশি এমফাসিস দিচ্ছেন এই ভাব বোঝার ক্ষেত্রে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মুশফিকুর সালেহীন আপনাকে, এ বি এম মোশাররফ হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনা এখানেই শেষ করছি। অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আবারও ফিরবো আপনার মতের আয়োজনে, আপনাদেরই মতের প্রতিফলন ঘটাতে। দেখতে চোখ রাখবেন চ্যানেল 9 এর পর্দায়।